আজকে আমরা প্যারালালিজম এবং ফল্টি প্যারালালিজম জানবো। অ্যাকচুয়ালি কি বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অথবা কমন এরার ডিটেকশন থাকে, এবং এই কমন এরার ডিটেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট প্যারালালিজম স্ট্রাকচার থেকেই থাকে। আমরা অনেক সময় প্যারালালিজম ব্যাপারটা বুঝতে পারি না এবং এই স্ট্রাকচারটা রিড করতে পারি না, ফলে বাক্যগুলো আমরা ভুল করে ফেলি এবং এই বাক্যগুলো ভুল হওয়ার ফলে আমরা পরীক্ষাতে ঠিকঠাক নাম্বার পাই না বা আমাদের বাক্যের গঠনগুলো আমাদের অজান্তেই ভুল হয়ে যায়। আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটা দেখি তাহলে প্যারালালিজম নিয়ে যে একটা সন্দেহ আছে আমাদের বা যে ভুল ধারণা আছে সেই ধারণাটা কেটে যাবে এবং বাক্যের গঠন আমাদের নির্ভুল হবে। প্যারালালিজম মূলত লক্ষ্য করা যায় কনজাংশনের ক্ষেত্রে। আরও ভালো করে যদি বলি কোরিলেটিভ কনজাংশন অথবা কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রেই প্যারালালিজম স্ট্রাকচারটা কার্যকর হয়। কোরিলেটিভ কনজাংশনগুলো আমরা জানি আইদার অর, নিদার নর, নট অনলি, বাট অলসো, অ্যান্ড, বাট, এই ধরনের কনজাংশনগুলোকে আমরা কোরিলেটিভ কনজাংশন বলি। আর কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আমরা যদি বলি সেটা আমরা ফ্যান বয় দিয়ে বলতে পারি, FANBOYS। মূলত ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এই ধরনের কনজাংশনগুলোর ক্ষেত্রে সাধারণত আমাদের এই প্যারালাল স্ট্রাকচারটা আমাদের মেনে চলতে হয়। এক্ষেত্রে যে উদাহরণগুলো তুলে ধরেছি এই উদাহরণগুলো পরপর আলোচনা করলেই আমরা বুঝতে পারবো কিভাবে প্যারালাল স্ট্রাকচার বাক্যে বজায় থাকে। প্রথম উদাহরণটাতে কি দেখছি, হি লাভস টু প্লে ফুটবল অ্যান্ড হি লাভস টু ইট রাইস। তাহলে এক্ষেত্রে কি দেখছি, সাবজেক্ট ভার্ব, এক্ষেত্রেও দেখছি সাবজেক্ট ভার্ব। এই কনজাংশন এবং প্যারালাল স্ট্রাকচার জানতে গেলে আমাকে সবথেকে আগে জানতে হবে কনজাংশন, এবং কনজাংশনের সামনে বা পিছনে যাই বসুক না কেন সেটা একই পার্টস অফ স্পিচ হবে। কি বললাম, একই পার্টস অফ স্পিচ হবে। অর্থাৎ নাউন হলে নাউন বসবে, প্রোনাউন হলে সাধারণত প্রোনাউন বসবে, ভার্ব হলে ভার্ব বসবে, অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব বসবে, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ বসবে, ইনফিনিটিভ হলে ইনফিনিটিভ বসবে, জিরান্ড হলে জিরান্ড বসবে। আরও যদি ভালো করে বলি, যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসেই বসবে, পেসিভ ভয়েসে থাকলে পেসিভ ভয়েসেই বসবে, টেন্সের ক্ষেত্রেও প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্স বসবে, ফিউচার টেন্সে থাকলে ফিউচার টেন্সে বসবে, পাস্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সে বসবে। এই স্ট্রাকচারগুলো যদি আমরা মেনটেন না করতে পারি তাহলে বাক্যের গঠন ভুল হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি, হি লাভস টু প্লে ফুটবল অ্যান্ড হি লাভস টু ইট রাইস। অ্যাকচুয়ালি কি এক্ষেত্রে এই হি এবং এই হি দুটোই সেম পারসন, তাই এক্ষেত্রে যে স্ট্রাকচারটা আছে এটাকে আমরা বলতে পারি ফল্টি প্যারালালিজম, ভুল গঠন আছে। এটাকে যদি আমরা ঠিকঠাকভাবে লিখতে চাই তখন কি করব, এই হিটা বাক্য থেকে বাদ দিয়ে দেবো। তাহলে হি লাভস টু প্লে ফুটবল অ্যান্ড লাভস টু ইট রাইস, এটা হবে রাইট কনস্ট্রাকশন। এরপরে আমরা বলতে পারি যে এই বাক্যটা প্রপার স্ট্রাকচার মেনে হয়েছে। দ্বিতীয় নম্বর বাক্যটাতে কি দেখছি, উই লাভ ফুটবল অ্যান্ড দে অলসো লাভ ফুটবল। এক্ষেত্রে কী লক্ষ্য করছি, উই একটা সাবজেক্ট এবং দে আলাদা একটা সাবজেক্ট, এবং দুটো সাবজেক্ট কী দিয়ে যুক্ত আছে, অ্যান্ড দিয়ে যুক্ত আছে। যদি ডিফারেন্ট সাবজেক্ট হয়, কি বললাম, কনজাংশনের পূর্বের সাবজেক্ট এবং পরের সাবজেক্ট যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সাবজেক্টগুলো বসাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা উই লাভ ফুটবল অ্যান্ড দে অলসো লাভ ফুটবল, এক্ষেত্রে দে ডিফারেন্ট সাবজেক্ট তাই আমরা এক্ষেত্রে বসিয়েছি, কিন্তু উপরের ক্ষেত্রে দুটোই সেম সাবজেক্ট তাই একটা সাবজেক্ট বসানোর প্রয়োজন নেই, সেটা ভুল বল। 3 নম্বর বাক্যটাতে কি দেখছি, উই জেনারেলি ভিজিট দার্জিলিং। আমরা সাধারণত দার্জিলিং ভিজিট করি কখন, ইন সামার অ্যান্ড ইন অটম। তাহলে আমি বলেছি কি প্যারালাল স্ট্রাকচারের ভুল ধরতে গেলে সবথেকে আমাদের আগে কনজাংশন বার করতে হবে। তাহলে কনজাংশনটা পাচ্ছি অ্যান্ড, অ্যান্ডের পূর্বে কি আছে, ইন সামার, এবং পরেও ইন অটম আছে। আমি বলেছি সেম হবে, তাহলে আমি কি বললাম, অ্যান্ডের পূর্বে ইন সামার আছে, অ্যান্ডের পরেও ইন সামার আছে। আপাতত বাক্যটা দেখে কোনো ভুল মনে হবে না, কিন্তু যদি ডাবল প্রেপোজিশন থাকে এবং সেম হয় সেক্ষেত্রে কিন্তু পরের প্রেপোজিশনটা না ব্যবহার করাই উচিত। সেটা নির্ভর করবে বাক্যের কনস্ট্রাকশনের উপর। এক্ষেত্রে উই জেনারেলি ভিজিট দার্জিলিং ইন সামার অ্যান্ড ইন অটম,
তাহলে সেকেন্ড ক্ষেত্রে ইনটা প্রয়োগ করব না, ইন সামার অ্যান্ড অটাম। এবার ভিজিট দার্জিলিং সামার অ্যান্ড ইন অটাম এটা বললে বাক্যের গঠনটা ভুল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে প্রথমের ক্ষেত্রে প্রেপোজিশনটা বসাবো, দ্বিতীয় ক্ষেত্রে প্রেপোজিশনটা তুলে দেবো। তাহলে প্রথম ক্ষেত্রে বাক্যের গঠনটা ছিল ফল্টি প্যারালাল স্ট্রাকচারের মধ্যে, এবং এরপরে কি করলো, এই থার্ড বাক্যটা এটা ইনটা বাদ দেওয়ার পর প্রপার স্ট্রাকচার মেনে হয়েছে, তাহলে এখানে প্যারালালিজম স্ট্রাকচারটা মেনে চলেছে। পরের উদাহরণটাতে কি আছে দেখি। হোয়াইল প্লেইং, খেলার সময়, দ্য বেবি কিপস দ্য বল অন দ্য টেবিল, অন দ্য বক্স অ্যান্ড আন্ডার দ্য কট। তাহলে কনজাংশন এখানে পাচ্ছি, তাহলে কনজাংশনের পূর্বে কি পাচ্ছি, অন দ্য টেবিল, অন দ্য বল। এক্ষেত্রে কিন্তু দুটো প্রেপোজিশন সেম আছে, তবুও বসানো হয়েছে, এটা লক্ষ্য করার বিষয়। যদি একাধিক প্রেপোজিশন থাকে এবং যদি ডিফারেন্ট প্রেপোজিশনের প্রয়োগ হয় বাক্যে, তাহলে প্রত্যেকটা প্রেপোজিশনকেই ব্যবহার করতে হবে। তাহলে এক্ষেত্রে সেম প্রেপোজিশন হওয়া সত্ত্বেও অন দ্য টেবিল বসলো, অন দ্য বক্স বসলো, এবং ডিফারেন্ট প্রেপোজিশন আন্ডার, তাই তিনটা প্রেপোজিশনকেই আমরা বসালাম আন্ডার দ্য কট। ক্লিয়ার? তাহলে কি বললাম, সেম প্রেপোজিশন যদি হয় তাহলে একটা ব্যবহার করব, আর যদি একাধিক প্রেপোজিশন থাকে তার মধ্যে যদি দেখা যায় যে দুটো প্রেপোজিশনের মিল আছে, সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা প্রেপোজিশনকে আমাদের বাক্যে লিখতে হবে, তাহলেই বাক্যের গঠনটা কিন্তু নির্ভুল হবে। এরপরের গঠনটা আমরা দেখি। আওয়ার স্কুল ইজ লার্জ অ্যান্ড ক্লিনার দেন দেয়ার্স। বাক্যটা দেখি বুঝতে পারছি একটা তুলনা বোঝাচ্ছে। তাহলে লার্জ অ্যান্ড ক্লিনার্স দেন দেয়ার্স, তাহলে এখানে দেন আছে, তাহলে তার পূর্বে কম্পারেটিভ ডিগ্রি আছে, ওকে, এবং এই কনজাংশনটা অ্যান্ড আছে। তাহলে অ্যান্ডের পরে যদি কম্পারেটিভ ডিগ্রি হয়, তাহলে এটাও হবে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে লার্জার, তাহলে বাক্যটা ঠিক হবে। প্রথম ক্ষেত্রে ফল্টি প্যারালালিজমে ছিল, সেকেন্ড ক্ষেত্রে আমরা কি করলাম, এটা লার্জার করে দেওয়ার সাথে সাথেই বাক্যটা প্রপার স্ট্রাকচার মেনে তৈরি হলো, এবং এই বাক্যটা নির্ভুল বাক্য। এক্ষেত্রে তুলনা বোঝাচ্ছে, তুলনা আমরা এটা দিয়ে বুঝতে পারছি দেন দেয়ার্স, তাদের তুলনায়। তাহলে এক্ষেত্রে কনজাংশন আমরা কী পাচ্ছি, অ্যান্ডের পূর্বেও কম্পারেটিভ ডিগ্রি, অ্যান্ডের পরেও কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ ডিগ্রিও যদি থাকে সেটা সুপারলেটিভ ডিগ্রি হলে সুপারলেটিভ ডিগ্রি বসবে, কম্পারেটিভ ডিগ্রিতে থাকলে দুটোই কম্পারেটিভ ডিগ্রি বসবে, আবার পজিটিভ ডিগ্রি হলে দুটোই পজিটিভ ডিগ্রিতে বসবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন বাক্যের গঠন নির্ভুল হয়, বাক্যের সেন্সটা মেনে চলে। তারপরে উদাহরণটাতে কি দেখছি, আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি, অ্যান্ড রাইটিং স্টোরিজ। প্রথমে আমরা কনজাংশন খুঁজি, অ্যান্ড পাচ্ছি। তাহলে অ্যান্ডের পূর্বে কি আছে, টু রিড বুকস, এক্ষেত্রে টু রিড ইনফিনিটিভ, তারপরে নাউন পাচ্ছি। এক্ষেত্রে তারপরে কি পাচ্ছি, জিরান্ড, এবং তারপরে নাউন পাচ্ছি। তাহলে একই হবে, তাহলে টু রিড বুকস অ্যান্ড টু রাইট স্টোরিজ আমরা বলতে পারি, বাক্যটা ঠিক আছে। আবার আমরা যদি সামনেও জিরান্ড নিয়ে আসি, তখন আই লাইক রিডিং বুকস অ্যান্ড রাইটিং স্টোরিজ। তাহলে ইনফিনিটিভ হলে দুটোই ইনফিনিটিভ করতে হবে, জিরান্ড হলেও দুটোই জিরান্ড করতে হবে। তারপরে এই উদাহরণটাতে কি দেখছি, এ গুড লিডার উইল নট অনলি অ্যাট্রাক্ট আওয়ার অ্যাটেনশন। একটা ভালো লিডার আমাদের অ্যাটেনশানে অ্যাট্রাক্ট করবে সেটাই নয়, বাট অলসো ফিল আস উইথ ইনফাইনাইট হোপ, আমাদেরকে অনেক বেশি আশা জগাবে। তাহলে এক্ষেত্রে লিঙ্কার কি পাচ্ছি, নট অনলি বাট অলসো, কোরিলেটিভ কনজাংশন। তাহলে কোরিলেটিভ কনজাংশনের পূর্বে আমরা কি পাচ্ছি, ফিউচার। তাহলে এক্ষেত্রেও বাট অলসো উইল ফিল, ফিউচার হবে, এক্ষেত্রে ফিউচার নেই, ফিল আস উইথ ইনফাইনাইট হোপ। তাহলে এক্ষেত্রে ফিউচার, অর্থাৎ কোরিলেটিভ কনজাংশনের প্রথম অংশে ফিউচার আছে, তাহলে দ্বিতীয় অংশের পূর্বেও ফিউচার টেন্সের প্রয়োগ হবে। এরপরের উদাহরণে কি দেখছি, দে ওয়ান্টেড বোথ আ শাইনিং বিচ অ্যান্ড এ বিচ অফ চার্ম। তাহলে এক্ষেত্রে কনজাংশন সব থেকে খুঁজতে হবে, অ্যান্ড পাচ্ছি। অ্যান্ডের পূর্বে কি পাচ্ছি, শাইনিং বিচ, নাউন, এক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল কি অ্যাডজেক্টিভের আচরণ করেছে, এবং এক্ষেত্রে কী পাচ্ছি, এ বিচ অফ চার্ম। তাহলে কি হবে, এই অংশটাতে ভুল আছে, ফল্টি স্ট্রাকচার এখানেই লুকিয়ে আছে। তাহলে এটা কি করব,
এ চার্মিং, চার্মিং বিচ। তাহলে বিচ যেহেতু কমন আছে, তাহলে এই বাক্যটাকে নির্ভর করে বললে কি বলবো, দে ওয়ান্টেড বোথ এ শাইনিং অ্যান্ড এ চার্মিং বিচ। তাহলে প্রথম ক্ষেত্রে এই যে বিচটা আছে, এই বিচটা বাদ দিয়ে দেবো। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, দে ওয়ান্টেড বোথ আ শাইনিং অ্যান্ড আ চার্মিং বিচ। তারপরের উদাহরণটা, আওয়ার আর্মি ইজ নট অনলি ইকুইপড উইথ গুড আর্মস বাট অলসো উইথ গুড সোলজার্স। তার মধ্যে কোরিলেটিভ কনজাংশনের প্রয়োগ দেখছি, নট অনলি এবং বাট অলসো। আবারও বলছি, প্যারালজিমের যে ফল্ট থাকে সেই ফল্ট খুঁজতে গেলে সব থেকে আগে আমাদের কনজাংশন খুঁজতে হবে, এবং কনজাংশনের আগে বা পরে বাক্যের গঠনগুলো দেখলেই আমরা বুঝতে পারবো ভুলটা কোথায় আছে। তাহলে এক্ষেত্রে কোরিলেটিভ কনজাংশন পাচ্ছি, এক্ষেত্রে সরাসরি ভার্বের প্রয়োগ পাচ্ছি, তারপর প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, নাউন। আবার বাট অলসোর পরে কি পাচ্ছি, প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এখান থেকে বুঝতে পারছি এই ভার্বটার প্রয়োগ ঠিকঠাক হয়নি। তাহলে ভার্বটাকে কি করব, বাইরে নিয়ে আসবো। তাহলে বাইরে নিয়ে আসলে কি হবে, আবার আর্মি ইজ ইকুইপড, ই কিউ ইউ আই পি পি ই ডি, ইকুইপড নট অনলি উইথ গুড আর্মস বাট অলসো উইথ গুড সোলজার্স। তাহলে এই ইকুইপড এই অংশটা এখান থেকে বাদ দিয়ে দেবো, বাক্যটা নির্ভুল হয়ে যাবে। তারপরের উদাহরণটাতে দেখি কি আছে, উই মাস্ট প্রোটেক্ট আওয়ার কালচার অ্যান্ড সোশ্যাল হেরিটেজ। হেরিটেজটা কমন, উই মাস্ট প্রোটেক্ট আওয়ার কালচার হেরিটেজ অ্যান্ড সোশ্যাল হেরিটেজ। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে হেরিটেজ নাউন এটা পাচ্ছি বলেই বুঝতে পারছি এই সোশ্যালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কালচার কি অ্যাডজেক্টিভ না, কালচারকে অ্যাডজেক্টিভ করতে গেলে কি হবে, কালচারাল। তাহলে এই অংশটা যখন আমরা লিখছি সঠিকভাবে তখন বাক্যটা নির্ভুল হচ্ছে। তাহলে কী হবে, উই মাস্ট প্রোটেক্ট আওয়ার কালচারাল হেরিটেজ, উই মাস্ট প্রোটেক্ট আওয়ার সোশ্যাল হেরিটেজ। হেরিটেজ যেহেতু কমন আছে তাই পরের অংশে বসলো। তাহলে সঠিক বাক্যটা কী দেওয়া হচ্ছে, উই মাস্ট প্রোটেক্ট আওয়ার কালচারাল অ্যান্ড সোশ্যাল হেরিটেজ। এক্ষেত্রে আমরা কী করেছিলাম, দে ওয়ান্টেড বোথ আ শাইনিং অ্যান্ড আ চার্মিং বিচ। বিচ প্রথম অংশও ছিল, দ্বিতীয় অংশও ছিল। প্রথম অংশে জিনিসটা কমন নেওয়া হয়েছে, পরে বোঝানো হয়েছে, কারণ বিচ একটাই, দুটো জিনিস আলাদা আলাদা নয়, তাই কমন নিয়ে একটাকেই দেখানো হয়েছে। এরপরের উদাহরণটাতে কি দেখছি, ফর দ্য ইনভেনশন অফ সায়েন্স, বিজ্ঞানের আবিষ্কারের জন্য, আওয়ার লাইফস বিকাম হ্যাপি অ্যান্ড মোর কমফোর্টেবল। তাহলে এটা তো বুঝতে পারছি বাক্যটা দেখি যে তুলনা হচ্ছে। এরপর আমরা কনজাংশন খুঁজি, কনজাংশন পাচ্ছি অ্যান্ড। তাহলে অ্যান্ডের পূর্বে কি পাচ্ছি, অ্যাডজেক্টিভ পাচ্ছি যেটা পজিটিভ ডিগ্রিতে আছে। আবার অ্যান্ডের পরে কি পাচ্ছি, মোর কমফোর্টেবল। তাহলে এটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কে, মোর অ্যাডভার্ব। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, এটাও কম্পারেটিভ ডিগ্রিতে আসবে, কারণ বাক্যের গঠন বলছে যে এটা কম্পারিজন বোঝাচ্ছে। আগে আমাদের জীবনযাত্রা যা ছিল, যেমন ছিল তার থেকে আমরা এখন অনেক বেশি হ্যাপিয়ার হয়েছি এবং অনেক বেশি কমফোর্টেবল আছি, তাহলে এটা হ্যাপিয়ার হবে। তাহলে কি, প্যারালিজম স্ট্রাকচার জানলে আমরা কি বুঝতে পারলাম, যে কনজাংশনের পূর্বে এবং পরে বাক্যের মধ্যে সামঞ্জস্য থাকবে, অর্থাৎ একই পার্টস অফ স্পিচ বজায় থাকবে, একই টেন্স বজায় থাকবে। বাক্যগুলো যদি অ্যাক্টিভ ভয়েসে হয় পরের অংশও অ্যাক্টিভ ভয়েসে থাকবে, পেসিভ ভয়েসে থাকলে পরের অংশও পেসিভ ভয়েস থাকবে। এবং শেষ উদাহরণটাতে আমরা কি দেখছি, আইদার হি ইজ প্লেইং অর রিড স্টোরিজ। বাক্যটা দেখেই বুঝতে পারছি বাক্যটা ভুল আছে। তাহলে ইদার অর কোরিলেটিভ কনজাংশন, তাহলে হি ইজ প্লেইং, তাহলে এটা যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এক্ষেত্রেও কন্টিনিউয়াস হবে। তাহলে আইদার হি ইজ প্লেইং অর রিডিং স্টোরি, যেহেতু কন্টিনিউয়াস আছে এক্ষেত্রে ইজ ব্যবহার করার দরকার নেই, এটা কমন হয়ে যাচ্ছে। ওকে, অথবা আমরা যদি এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে চাই তাহলে কি করব, আইদার হি প্লেজ অর রিডস স্টোরিজ, আইদার হি প্লেজ অর রিড স্টোরিজ। কিন্তু বাক্যের গঠন অনুযায়ী এই বাক্যটাকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই করতে হবে। তাহলে আজকের ক্লাসটা দেখার পর প্যারালিজম এবং ফল্টি প্যারালিজম নিয়ে
আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবং এই ধরনের বাক্য পেলে বাক্যগুলোকে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে এবং খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলেই আমরা সহজেই প্যারালেজিম নিয়ে যে ভুলগুলো হয় আমাদের ছোটোখাটো, এই ভুলগুলো আর থাকবে না। আমাদের বাক্য অনেক বেশি নির্ভুল হবে। তাহলে আমাদের লেখার দক্ষতা যেমন বেড়ে যাবে, পরীক্ষায় নম্বর পাওয়ার প্রবণতাও বাড়বে এবং আমরা সঠিকভাবে ইংরেজি বলতেও পারব।